বিএনপির যে নগর নেতা, যাকে একটা এলাকার প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, মেয়রের পদ সেটা, এই নগর নেতা আব্দুস সামাদ, তিনি এক সালাম সময় আব্দুস সালাম আব্দুস সালাম এক সময় ছাত্রলীগ এবং জাসদের রাজনীতি করতেন। এরপরে এসেছেন বিএনপিতে। ছাত্রলীগ এবং জাসদ যারা করেছিলেন পরবর্তীতে, তারা সবাই ছিল মুক্তিযুদ্ধের ছাত্রলীগের নেতৃত্বের লোকজন, এবং তারা বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন সময় বলেছেন বঙ্গবন্ধুর নির্দেশে তারা কখন কি করছিলেন, এবং যুদ্ধটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই আওয়ামী লীগের প্রবাসী নেতৃত্বের অধীনে তাদের নেতা জিয়াউর রহমান ৩০০ রুপির বেতনে চাকরি করেছেন। আজকে তিনি বলছেন যে এই দলটাই নাকি বাংলাদেশ চায় না। ফরিদ ভাই, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে বিষয়টার অবতারণা করেছেন, আপনি বিশ্বাস করেন, তার যখন এই লেখাটা আমি পড়ি আমার হাসি এসেছিল, আমি ভুলেই গিয়েছিলাম। আপনি মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। তিনি যে আবার ছাত্রলীগও করতেন সেই সময়, এটা আপনাকে মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কিরকম হাস্যকর হলে এই এই বক্তব্যটা, মানে ওই যে আমি মাঝে মধ্যে বলি না যে বাংলাদেশে দিলদার, কৌতুক অভিনেতা দিলদার, তারপর মতি, আফগানি, টেলিসামাদ, এরা তো নাই। তো এদের জায়গাটা কারা পূরণ করবে? তো এদের জায়গাটা এখন পূরণ করে নিয়েছেন আমাদের মৌলভী সাহেবেরা আর ওই রাজনীতিবিদেরা। সম্ভবত এই জন্যই তারা মাঝে মাঝে এই সমস্ত কথা বলেন। তিনি এই কথাটা যে বললেন, সেই কথাটা তিনি নিজে বিশ্বাস করেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যে সে তো নিজেই বিশ্বাস করে না, তাহলে তিনি সেই সময় ছাত্রলীগ কিভাবে করতেন? আর যদি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকে, তাহলে বিএনপি কেমনে মুক্তিযুদ্ধের পক্ষে? বিএনপি তো তখন জন্মই হয় নাই। মানে বিষয়টা কি এরকম? বিএনপির জন্ম হচ্ছে ৭৮-এ। জি, তাহলে ৭৭ সালে কি বিএনপিরা মুক্তিযুদ্ধ করেছিল? সালাম সাহেবকে প্রশ্নটা কে করবে? মানে এই দেশের রাজনীতিবিদ আর মৌলবীরা, এদের এমন লাইসেন্স দেওয়া আছে, এরা যা ইচ্ছা তাই বলতে পারে। এই দেশের আদালতেও রাজনীতি দেখেন না, রাজনীতিবিদরা একে অপরকে কি বলে? ওই যে আমির হামজানের বিরুদ্ধে মুসলেকা সরকারের আরেক মন্ত্রী মামলা দিয়ে রাখছে ১০০ কোটি টাকার। এই মামলা দেওয়ার পরও সে তারা তারা থামে না, জামাতারা কিন্তু থামে না। এরা কিন্তু কন্টিনিউয়াস এদের কথাবার্তা চালিয়ে যায়। এদের আচরণ এদের কখনো থামাতে পারে? দেখেন না, চুম্মা ছবিকে থামানো যায় নাই। আমরা যখন এত সমালোচনা করলাম, পুরো বাংলাদেশ সমালোচনা করলো, এদের বক্তব্যটা হইলো কি, হাটের মধ্যে জুতা মারছে তাতে কি হয়েছে, বাড়িতে তো আর মারে নাই। মানে এরা কোনো অবস্থাতেই এদের অবস্থান থেকে তারা সরবে না, তারা যা করবে সেটা সঠিক মনে করে। আমির হারামজাদা ওই একদিকে ওইখানে বিএনপি নেতার মামলা খাওয়ার পরেই ২-৩জন নারী সাংসদকে নিয়ে যা ইচ্ছা তাই, সে কি বডি শেমিং নাকি কি বলে ইংরেজি শব্দ, এটা বাংলা বলতে আবার আমরা লজ্জা পাই। অর্থাৎ মেয়েদেরকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করেছে তাদের শরীর নিয়ে, এবং দেখেন থামবে না, এরা থামে না। তো এই সালাম সাহেবেরা এবং এমপিরা এবং মৌলবীরা এই কৌতুক অভিনেতাদের জায়গাটা তারা নিয়েছেন এখন, কারণ আমাদের বিনোদন দরকার। আমরা তো ওয়াজ ছাড়া, রাজনৈতিক বয়ান ছাড়া আমাদের তো এখন কোনো বিনোদন নাই। নাচ নাই, গান নাই, শিল্প নাই, সাহিত্য নাই, সুষ্ঠু রাজনীতি নাই, রাজনৈতিক সহনশীলতা নাই, রাজনৈতিক চর্চা নাই, গণতান্ত্রিক চর্চা নাই। তো কি করবে মানুষ? তো এই জন্য সম্ভবত এই সালাম সাহেবরা এই ধরনের কথাবার্তা মাঝে মধ্যে যা মন চাই তাই বলে ফেলেন। কারণ এখান থেকে অন্য দেশ, সভ্য দেশ হলে এগুলো মামলা হতো, তাকে উকিল নোটিশ দেওয়া হতো। এই বিএনপি আওয়ামী লীগ যদি দেখেন, এখানে খেয়াল করেন আপনি, জামাতকে মানে সে একসাথে করেছে যাতে তাকে গালি মানুষ কম দেয়। শুধু যদি বলতো জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ছিল, তাহলে তিনি যে ছাত্রলীগ করতেন তারা বলতো আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। এই ভয়ে তিনি আওয়ামী লীগকে যুক্ত করেছেন, কারণ তাকে তো বাঁচতে হবে, পিঠ বাঁচাইতে হবে। তো পিঠ মানে আওয়ামী লীগ না একটা বিস্ময়কর শব্দ, বঙ্গবন্ধু একটা বিস্ময়কর শব্দ, শেখ হাসিনা একটা বিস্ময়কর শব্দ। এখন মানে আপনারা যদি তাকে পিঠ বাঁচাইতেও তার লাগে, আবার আপনার ক্ষমতা মানে ক্ষমতায় যাইতেও তাদের লাগে, হয় তাকে গালি দিতে হবে, না হয় তার পক্ষে বলতে হবে একটা কিছু। যেমন এই যে আমার ভাবির পোলারা আগে বঙ্গবন্ধুর পক্ষে বলে বলে গিয়ে জুলাই আন্দোলন ঘটিয়ে এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, বঙ্গবন্ধুর বাড়িঘর ভাঙে, বড় বঙ্গবন্ধুর স্মৃতি ধ্বংস করে। তো এই সালাম সাহেবেরাও এরকম আর কি, একটা কিছু তো বলতে হবে, তাই তারা বলে, এটা নতুন কিছু না। আপনার জানেন আব্দুল সালাম তো যে বয়স তার, কিন্তু বাংলাদেশের গড় আয়ু যে মানুষের স্বাভাবিক মৃত্যুর একটা সময় তার, এই বয়সে এসে এগুলো করছে। আপনি আসমুর আব্দুর রবটা চিন্তা করেন। আসম আব্দুর রব যে ভূমিকায় ছিলেন, স্বাধীন বাংলাদেশের পতাকা তুলেছেন প্রথম তিনি, সেই আসম আব্দুর রব
আজকে যদি রাজনীতির মূলধারায় থাকতেন, আসম মোরব্ব কোথায় থাকতেন? আসম মোরব কিন্তু নোহোয়ার হয়ে গেছেন, এবং আব্দুল সালামরা এই বিষয়ে তার নেতা তো আসম আব্দুল হক, তার নেতা থেকে তো শিক্ষা নিতে পারে সে এটা। ফরিদ ভাই সম্ভবত অন্য লিঙ্কে আছেন বা কোনো একটা ইয়েতে আছেন। আমরা ফরিদ, তার সঙ্গে আমরা কথা বলছি। বিএনপির নেতা আপনি মিট করা। জি, আমি দুঃখিত। জি। সে তো তার নেতা আসম আব্দুল হক থেকে শিক্ষা নিতে পারে। আসম আব্দুল হক কোন পর্যায়ে ছিলেন একজন নেতা, যে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠেছে তার হাতে প্রথম, সেই নেতার কর্মী হচ্ছেন আব্দুল সালাম। সেই নেতাটা যদি আজকে মূলধারা রাজনীতিতে থাকতেন, কোথায় থাকতেন সেটা? মানে আব্দুল সালাম জাসদ ছাত্রলীগ করতেন? জি, ও, আমি তো মনে করছি বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী ছাত্রলীগ, তা না, এই জাসদ বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ, এরা তো সবাই তো একসময় বাংলাদেশ ছাত্রলীগ ছিল। Yes, পরে জাসদ স্বাধীনতার ছাত্রলীগ। পরে, স্বাধীন জি 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 জি, ক্লিয়ার। আসলে তিনি আজও কিন্তু আসম আব্দুর রব তিনি যেভাবে কথা বলেন, তার বক্তব্য, তার ৭১-এর ওই যে ৭ই মার্চের ভাষণ নিয়ে তিনি কিন্তু বলেছেন যে আমরা বসে বসে কি কি শুনলাম আর অন্যেরা কি কি বলে, এগুলো আমরা বক্তব্য। তিনি তো আসলে ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে এবং এবং আপনার টিকে রাখার জন্য, তার যাতে অতীত তাকে কেউ না খোঁচায়, তার জন্য কত কথাই বলতে হয় এদের। সেটা মানে কি বলবো আর, মানে এই দেশের মানুষ ক্ষমতার মোহে যা মন চায় তাই বল, মানে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলবে। আমরা দেখেছি যে শুধু জামাত না, হেফাজত না, মানে যারা ক্ষমতায় যে কোনো ভাবে চলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে যা ইচ্ছা তাই বলবে, তারা বলতে থাকবে। এটা তাদের, এটা বাংলাদেশের রাজনীতিবিদদের স্বভাব, এটা বাংলাদেশের রাজনীতিবিদদের একটা স্বভাব, এটা স্বভাবে পরিণত হয়ে গেছে। তিনি কোনো শিক্ষায় নেন নাই, শিক্ষা নিতে চানও না, কারণ এই দেশে যত চামচামি করা যায় পদ তত পাওয়া যায়। আপনি জানেন যে ওই যে একটা কি যেন নাম আছে, একটা কয়েকদিন আগে একটা যুব বিষয়ক সহকারী হিসেবে তারেক রহমানের তাকে পদায়ন করলো। এই দেশে যত চামচামি করবেন, যত ঠাড়া পড়া মিথ্যা কথা বলবেন, যত আপনি মন্দ নেতিবাচক কিছু করতে পারবেন, যত তেল মারতে পারবেন, ততই আপনাকে পদায়ন করা হবে। সেই জন্য এগুলো তারা বলতেছে। কারণ শুধু জামাতের বিরুদ্ধে বললে তো তার চামড়া থাকবে না, সে জানে তার পিছের জামাতি বট বাহিনী তার বিরুদ্ধে লাগবে। আমরা তো তার এই কথা বলার জন্য তার পিছনে তো হাজার হাজার বট বাহিনী লাগবে না। এই তাদের এই জন্য সে ওই আওয়ামী লীগকে সাথে দিয়েছে, যাতে জামাতের কথা বলে পিঠ বাঁচে, সেই জন্য আর কি। এমনি তার মরদ নাই পার্লামেন্টে বলা কিভাবে দেখছেন ফরিদ ভাই, পার্লামেন্টে সর্বশেষ কিভাবে দেখছেন? গণভোট তো বাতিল হয়ে গেল, আর আওয়ামী লীগকে কিন্তু তারা ঝুলিয়ে রেখেছে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা আরো নিষ্পত্তির ব্যাপার আছে, এটা আলোচনা আওয়ামী লীগের ব্যান্ডের বিষয়টা তারা এড়িয়ে গিয়েছে কিন্তু এই অধিবেশনে। জি, বুঝি নাই, লাস্ট বাক্যটাও বলেন। পার্লামেন্টে সবাই লক্ষ্য করছিল যে জি অধ্যাদেশগুলোর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রসঙ্গটা ছিল, সেই জি প্রসঙ্গটা তারা সব সব দল মিলে যে কমিটি, সেই জি কমিটির ওইখানে এটা আরো পরীক্ষা নিরীক্ষার মতো বলা হচ্ছে। এই জিনিসটাকে এড়িয়ে গেছে তারা, কিন্তু গণভোটটা বাতিল হয়ে গেছে। জি, তারা তো ওটা এড়িয়ে যাবেই। আর গণভোট তো বাতিল হওয়ারই কথা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা সবাই ঐক্যমত থাকতে পারে, বিএনপি তো অবশ্যই ঐক্যমত, নইলে এতবার একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, তারা কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, ব্যক্তিগত প্রতিক্রিয়াও জানাচ্ছে না। প্রতিক্রিয়া এমনকি তাদের দলীয় ভাবে কোনো প্রতিক্রিয়া নাই। কারণ তারা তো ভেতরে ভেতরে চায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক। কারণ খালি মাঠে গোল দিতে তো চ্যাম্পিয়ন হওয়া খুবই সহজ। কারণ জামাতকে তারা কোনো রকম চেপে ধরতে পেরে কোনো রকম তারা বেঁচে গেছে, জামাতকে ঠেকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে থাকলে তারা তো ক্ষমতা যেতে পারতো না, হয়তো বা এই ভয় কাজ করেছে, এত আসন পেত না, এই ভয় তাদের কাজ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধতার ব্যাপারে তারা ভিতরে উপরে বাইরে ভিতরে সব জায়গায় তারা ঐক্যবদ্ধ। গণভোট নিয়ে তাদের তর্ক আছে, কারণ বিএনপি জানে যে গণভোট যদি কার্যকর করা হয়, তাহলে তাদের দলীয় পদ এবং প্রধানমন্ত্রিত্ব নিয়ে টানাটানি লাগবে, স্পিকার পদ নিয়ে টানাটানি লাগবে, আরো বিশেষ বিশেষ পদ নিয়ে টানাটানি লাগবে। তাই তারা অস্থির হয়ে আছে ভয়ে। তাই গণভোটটা হয়তো জামাত চাচ্ছিল, জামাত এবং আমার ভাবির পোলারা তারা তো অধীর আগ্রহ অপেক্ষা রয়েছিল যে গণভোটটা বাস্তবায়ন হবে। বিএনপি ছলে বলে কৌশলে এটা বাদ দিবে, এটা আমরা আগে অনুমান করেছিলাম, বলেছিলাম। বিএনপি গণভোটে রাজি এই জন্যই হয়েছিল যে ওই মুহূর্তে গণভোটে রাজি না হলে, গণভোটে যদি রাজি না হয় তাহলে, গণভোটে রাজি না হলে তাদের ইলেকশনই করতে দিত না। সেই জন্যই তারা এই